আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দেশের স্বার্থে ঐক্যমত গঠনে সবাই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করলেন রাজনৈতিক নেতারা। দ্রুত নির্বাচনের দাবি করল বিএনপি। আর জামায়াতের নেতারা বললেন সরকারের ইতিবাচক সব সিদ্ধান্তে সহযোগিতা করা হবে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করলেন বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা। আর দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানালেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নিয়ে সংস্কারের অগ্রাধিকারের বিষয়, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক ঐক্যমত নিয়ে মতামত দেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জামাতের নায়েবে আমির বলেন, অতি জরুরি সংস্কারগুলো করে তারপর নির্বাচন দেওয়া উচিত। সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি। যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশে এই মুহূর্তে সংকট মোকাবেলায় সবার ঐক্যমত দরকার এবং সংস্কার শেষে সংসদ নির্বাচন দিতে হবে। কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। অবশ্যই 2024-এর আগস্ট বিপ্লবের পূর্ববর্তী বাংলাদেশে আমরা পুনরাবৃত্তি চাই না। আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তাদেরকে কোনো রকম কনসেশন দেওয়া চলবে না। এই দেশে ফ্যাসিস্টের ভবিষ্যৎ কি হবে সেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রেও রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা, এইগুলো সরকার ফ্যাসিলিটেট করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন করা হবে না, ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করতে হবে। যদি ডিসেম্বরেও নির্বাচন হয় তাহলে কিন্তু 10 মাস সময় বাকি আছে। তাহলে 10 মাস সময় এই স্থানীয় সরকার কি প্রতিনিধিবিহীন থাকবে কিনা, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানিয়েছি। সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না। কোনো ষড়যন্ত্র হলে জনগণ বসে থাকবে না জানিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে সরকারকে তাগিদ দিলেন নেতারা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সংস্কারে কি থাকবে কি থাকবে না তা ঠিক করা হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে, এমনই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণ অভ্যুত্থানে যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব রকম চেষ্টা করবে। তিনি বলেন, সরকারের প্রথম অধ্যায় শেষ, সংলাপের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় অধ্যায়। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের এই বৈঠক। একটি জাতীয় সনদ তৈরি হবে যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে, যারাই ক্ষমতায় আসুন, যারাই ক্ষমতায় থাকেন, আশু এবং দীর্ঘমেয়াদের সংস্কারগুলো তারা সাধন করতে পারবেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে 26টি রাজনৈতিক দল ও জোটের প্রায় 100-এরও বেশি রাজনৈতিক অংশ নেয় বৈঠকে। ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব রকম চেষ্টা করবে। তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব, তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো, একবার বানিয়ে দিলে এটা মতে চলতে থাকে যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে আর কোনো প্রশ্ন তুলবে না, নর্থ সরকারের ব্যাপার থাকবে। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এমন একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হবে যেখানে স্বৈরাচার হওয়ার সুযোগ পাবে না কোনো সরকার। যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে ভুন্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে।
শেষমেশ তো ট্রাম্পের হাতেই আবার। একটি দারুণ জাতীয় নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে সেভাবেই সংস্কার হবে বলে জানান জাতীয় ঐক্যমত কমিশন প্রধান। সংস্কার কোনো আসমান থেকে ফেলা জিনিসটা, যেটা প্রতিদিন আমরা অনুভব করছি, যেটা থাকা উচিত না, যেগুলো উচিত না সেগুলোকে বের করে দাও, আর তো কিছু না। তারপর আইন কীভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে, যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন। প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে এগুচ্ছে সরকার, কিন্তু কিছু সংস্কার নির্বাচনের আগে হবে, বাকিগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনই অন্তর্বর্তী সরকারের মূল কাজ। রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজন করা হয় রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেওয়া ঠিক হবে না। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না, এটা হতে পারে না। পূর্বের অনেকে উদাহরণ দেয়, পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। শেরেবাংলা নগরে চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের দেশে ফেরা উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। সেই ভোটের অধিকারের জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। যারা ভোট পিছাইতে চান, যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে এখনো কার্পণ্যবোধ করেন, তারা আসলে ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনতে চান কিনা, সেটাই আজকে প্রশ্ন। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। আশিকুল আলম, RTV, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে এমনটা জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের কার্য অধিবেশনে অংশগ্রহণকারীদের কাছ থেকে পাওয়া 1245টি প্রস্তাবের মধ্যে 354টি প্রস্তাবের উপর আলোচনা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, মোবাইল কোর্টের পদ্ধতি যুগোপযোগী, মারণাস্ত্র ও ছররা গুলি ব্যবহার নীতিমালা সহ বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে এবারের সম্মেলন থেকে। তবে এবারের সম্মেলনে রাষ্ট্রপতির সাথে থাকবে না কোনো অধিবেশন। এবারের প্রধান আলোচ্য বিষয়সমূহ হবে, আপনারা অনুমান করতে পারেন, ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণের কি ব্যবস্থা হতে পারে, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন এবং এই সংক্রান্ত আরও অন্যান্য বিষয়গুলি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং গভর্নেন্স, শিক্ষার মানোন্নয়ন। পিলখানা হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতেই এই ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব কায়েম করতে বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করেছিল প্রতিবেশী রাষ্ট্র। শনিবার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। মইনুল আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। আমরা দেখেছি জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছেন গুলি করে লাশ গুম করে দেওয়ার জন্য। ইতিমধ্যেই সামনে চলে এসেছে সাক্ষ্যের মধ্য দিয়ে। সেখানে কই বর্তমান সেনাবাহিনী প্রধান, উনি তো সেই কমান্ড ফলো করেননি।
ঢাকা সহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত 7 দিনে গ্রেপ্তার করা হয়েছে ৩,৯২৪ জনকে। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ডেভিল হান্ট সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১,৪৫৭ জনকে। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট অভিযানে উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসান কবির শামীম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ক্ষমা প্রার্থনা আর ঐক্যের আকুতিতে মহিমান্বিত শবে বরাত অতিবাহিত করার পর বয়ান ও তালিমের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার ৩য় পর্বের ২য় দিন। বিদেশি মেহমানদের নসিহত আত্মস্থ করে নিজেদের জ্ঞান আরও বাড়িয়ে নেবার আশা মুসল্লিদের। ইজতেমার ২য় পর্বে অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন ৯টি বিয়ে। কাল আখিরি মোনাজাত ঘিরে সব প্রস্তুত বলে জানান গাজীপুর পুলিশ কমিশনার। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাদ ফজর দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার ২য় দিন। ইমান ও আখলাকের নসিহতে ভরপুর সে বয়ান সতেজ করে শবে বরাতের রাত জাগা মুসল্লিদের। এরপর তালিমের মওজুদে যোগ দেন মুসল্লিরা। দুপুর পর্যন্ত তাঁবুতে তাঁবুতে চলে তালিম। কেউ মগ্ন হন তাসবিহ তাহলিলে। দিনী মেহনতের রসদ জোগাড়ের আশা ও উম্মতের কল্যাণ কামনা তাদের কণ্ঠে। শবে বরাত আমরা সারা রাত আমরা জাগরণ ছিলাম এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এবং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমাদের উদ্দেশ্য সমস্ত মুসলমানদেরকে নামাজি বানানো এবং মসজিদমুখী করা। এই দায়িত্ব সমস্ত উম্মতের। এই দিনের দাওয়াত যেন সারা দুনিয়াতে ছড়িয়ে যায়, এই উদ্দেশ্যে আমরা এক জায়গায় হয়েছি। দিল্লি ও আরব সহ বিদেশি মেহমানদের বয়ান ইজতেমার ২য় দিনের মূল আকর্ষণ। সঙ্গে ছিল যৌতুকবিহীন গণবিয়ে। ছেলের সঙ্গে বিয়ে হতেছে অন্য ৩ চিল্লার সাথে, ছেলের বাবাও ৩ চিল্লার সাথে, মেয়ের বাবা আমিও ইনশাল্লাহ 3 চিল্লা দিছি, বিদেশ সফর করছি। বয়ান ও আমলের এই সিলসিলার জবনিকা ঘটবে রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে। পুরা বছরের যে একটা পাথেয় যেটা নিয়ে আমরা পুরা বছর কাজ করব বাংলাদেশে, ওই মেসেজগুলোই ওনারা দেন। কিভাবে আমরা ভ্রাতৃত্ব বন্ধনের সাথে সবাইকে একসাথে নিয়ে আখলাকের সাথে ভালো ব্যবহারের সাথে এবং একতার সাথে আগে বাড়তে পারি, এটাই মূল মেসেজ। গুজব ছড়ানো একজনকে হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি পুলিশের। ইজতেমার নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে। শুধু আমরাই একাই নিরাপত্তা দিচ্ছি না, এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে। রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না। আখেরি মোনাজাতে আগতদের আখলাকের সঙ্গে নির্দেশনা মেনে চলার আহ্বান প্রশাসনের। অরণ্য গফুর, RTV, টঙ্গী। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে গণপরিবহন সংকট। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার থেকে টিকিটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল শুরুর পর থেকেই নগরীতে দেখা দিয়েছে বাস সংকট। মালিক সমিতি বলছে 1 মাসের মধ্যেই পরিস্থিতি সহনীয় হবে। বিশেষজ্ঞরা বলছেন বাস রুট রেশনালাইজেশন প্রকল্প বাস্তবায়ন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে কোনো কিছুতেই সুফল মিলবে না। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মাসুদ রানা। ইডেন কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী সঞ্জনা নাজিয়া শৈলী প্রতিদিন খিলক্ষেত থেকে বাসে করে কলেজে যাওয়া আসা করেন। গেল কয়েকদিন ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ঠিকমতো বাস পাচ্ছেন না তিনি। মাঝে মধ্যে পাওয়া গেলেও তাতে এতটাই ভিড় যে তার পক্ষে ওঠা সম্ভব নয়। বাধ্য হয়ে সিএনজি বা মোটরসাইকেলে গন্তব্যে যেতে হচ্ছে তার। ভোগান্তির মধ্যে আমি পড়তেছি, যারা নিউ মার্কেটে যাচ্ছে, নীলক্ষেতে যাচ্ছে, দেন ঢাকা ভার্সিটিতে আমরা যে বিভিন্ন কাজের জন্য যা লাগে, তাই না? তো সেই অনুসারে বাসের সংখ্যাটা অত্যন্ত কম বলতে গেলে। নগরীতে যারা গণপরিবহন ব্যবহার করেন তাদের সবাই এই ভোগান্তির শিকার। সকাল থেকে এরকম একটা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। বাসও কমে গেছে, পাশাপাশি রাস্তার যে এক্সটেনশনের কাজ চলতেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ ঢাকা শহর থেকে বাসগুলো গেল কোথায়? খোঁজ নিয়ে জানা যায় গত 6 ফেব্রুয়ারি থেকে আব্দুল্লাপুর হয়ে গাজীপুর রুটে চলাচল করা 21 কোম্পানির 2610টি বাস গোলাপি রং দিয়ে ই-টিকিটিং পদ্ধতির আওতায় নিয়ে আসা হয়। এরপর থেকেই তৈরি হয় এই সংকট। এই সিদ্ধান্তের কারণে ড্রাইভার হেল্পার ক্ষতির মুখে পড়ছে এমন অজুহাতে বাস চলাচল বন্ধ রেখেছে অনেকে। পরিপূর্ণভাবে আমাদের খরচটা আমরা মেনটেন্স ঠিকমতো পাচ্ছি না। ড্রাইভার, স্টাফ, মালিক এগুলো চিন্তা না কইরা আগে মনে করেন যে ওনাদের পেটটা চিন্তা করছে। এইখানে যাত্রী দাঁড়ায় রয়েছে, এখানে আমি গাড়ি ব্রেক করতে পারতেছি না, সার্জেন্ট ট্রাফিক সমস্যা। অথচ কাউন্টারে যাত্রী নাই, যাত্রী দাঁড়ায় রয়েছে ট্রাফিকে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমের দাবি, মেরামত কাজ চলার কারণে সড়কে বাসের সংখ্যা কিছুটা কম। একটা গাড়ি রিপেয়ার করতে কিন্তু 10-15-20 দিন লাগে, রং করা সহ। এই কারণে কিছু গাড়ির শর্টেজ, যেখানে শ্রমিকের সমস্যা, যেখানে মালিকের সমস্যা, এইসব বিষয়গুলিকে সম্মিলিত করে করতে হচ্ছে। আশা করি যে 1 মাসের মধ্যে ইনশাল্লাহ এর ভালো চিত্র আপনাদের কাছে দিতে পারবো ইনশাল্লাহ। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ বলছেন, নগরীতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও গবেষণালব্ধ সিদ্ধান্ত বাস্তবায়ন। বাস রুট রেশনালাইজেশনের বিষয়টা গত 6-7 বছর ধরে পড়ে আছে, কিন্তু সেটার কোনো বাস্তবায়ন কিন্তু হচ্ছে না। গণপরিবহনের উন্নয়ন ছাড়া ঢাকা শহরের যানজট কখনোই কমবে না। অনেকগুলো কোম্পানির গাড়ি, অনেক মালিকানার যে বাসগুলো চলে, এটা কোনো সুশৃঙ্খল গণপরিবহন নয়। প্রয়োজনে কোনো জায়গায় ডেডিকেটেড বাস লেন থাকতে হবে। সুশৃঙ্খল গণপরিবহনের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। সপরিবারে বই প্রেমীরা ছুটে আসেন প্রাণের মেলায়। বিকেল নাগাদ দর্শনার্থী ও পাঠক সমাগমে মেলা হয়ে উঠেছে উৎসব মুখর। প্রকাশনীর মালিকরা জানান, অন্যান্য দিনের তুলনায় বিক্রি বেশি হলেও মেলায় বই কেনার থেকে দর্শনার্থীদের ভিড় বেশি। মেলার 15তম দিনে নতুন বই এসেছে 175টি। সংখ্যাগত দিক থেকে নতুন বইয়ের মধ্যে কবিতার বই বেশি থাকলেও বিক্রির ক্ষেত্রে এগিয়ে আছে উপন্যাস। এরপরই আছে ছোট গল্প, নাটক। আমাদের এই তরুণ প্রজন্মের উপর করিডোর, এটার আবার একটা রাজনৈতিক কোনোটেশনও আছে এটার উপর। যেমন আমরা যে করিডোরটা দিয়েছি ইন্ডিয়াকে, এটা কতটা যুক্তিযুক্ত এবং আমাদের দেশের সার্বভৌমত্বের মধ্যে কতটা হুমকি স্বরূপ, ওই কোনোটেশনটা ওইটাতে চলে আসছে। জয়ী রায়ানের বই কেনা হয়েছে উপন্যাসে, আর হুমায়ুন আহমেদের কয়েকটা উপন্যাস সমগ্র বই কেনা হয়েছে। আমরা বেশি সাড়া পাচ্ছি বাচ্চাদের, যদি বলি ভূতের বইগুলো বেশি সাড়া পাচ্ছি। নির্বাসিত জীবন শেষে 10 বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপু। মামলা, হামলা ও নিরাপত্তাহীনতার দীর্ঘ 1 যুগ পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল 4টায় পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্র নেতারা। এরপর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিনের বাসায় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিমানমন্ত্রীর কন্যা এবং বিএনপি নির্বাহী মেম্বার মেহনাজ মান্নান। পবিত্র রমজান মাস সামনে রেখে ডাল, চিনি ও ছোলা সহ রোজায় দরকারি বেশ কিছু পণ্যের দাম কমছে। তবে স্বস্তি নেই তেল ও চালের বাজারে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, ডিলাররা সরবরাহ কমিয়ে দেওয়ায় তেল ও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। 2 সপ্তাহ পরেই শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। রাজধানীর কাউরেন বাজারের ব্যবসায়ীরা বলছে, রমজান মাসকে সামনে রেখে ডাল, চিনি, ছোলা সহ রোজায় দরকারি আরও কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। জাত ভেদে ডালের কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। 20 টাকা কমে 110 টাকায় বিক্রি হচ্ছে ছোলা। প্রত্যেক ডাউলের কেজি 15 থেকে 20 টাকা কমছে এই 15 দিন 10 দিনের ব্যবধানে। সরবরাহ ভালো, চিনির সরবরাহ ভালো আছে, দামও স্থিতিশীল আছে। প্যাকেট চিনি সাদারা 125, লাল চিনি 140 টাকা, সরবরাহ ভালো। তবে স্বস্তি নেই তেল, চাল ও মাছের বাজার। বোতলের সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নেই। চালের বাজারও ঊর্ধ্বমুখী। চালের বাজার তো অলওয়েজ ঊর্ধ্বমুখী। তেল তো বাজারে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। এটা একটা সিন্ডিকেট, হয়তো বা দাম বাড়ানোর জন্য আবার তারা পায়তারা করতেছে। অনেক বেশি তেলের বাজারটা অনেক বেশি। মিনিকেটের দামটা একটু বেশি, 28 হলো 58-60 এরকম চলতেছে। 56 থেকে 58-60 কোয়ালিটির বুঝারে। চাষের রুই মাছ এই আগে বিক্রি হয়েছে আপনার 400 টাকা কেজি, এখন 410 টাকা 20 টাকা। জোরালো নজরদারির পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে বাজার পরিস্থিতি সহনীয় হবে না বলে মনে করছে ক্রেতারা। বিপুল দেব রায়, RTV, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক আয়োজনে প্রস্তুত সৌদি আরব। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায় দেশটি। বিবৃতিতে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে সৌদি। এর জন্য শীর্ষ 2 নেতার বৈঠক আয়োজনে প্রস্তুত রয়েছে দেশটি। সৌদি সরকার জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে তারা। গেল বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রায় 10,000 সরকারি কর্মকর্তাদের চাকরিচ্যুত করলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এই বরখাস্তের পাশাপাশি প্রায় 75,000 সরকারি কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ফেডারেল সরকারের আমলাতন্ত্রের আকার বেড়ে যাওয়ায় সরকারের প্রচুর অর্থ অপচয় হচ্ছে। এদিকে এই সিদ্ধান্তকে আইনসভার সাংবিধানিক কর্তৃত্বের উপর হস্তক্ষেপ বলে জানিয়েছে ডেমোক্র্যাট দলের আইন প্রণেতারা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ডিপার্টমেন্ট অব ইনিশিয়ালসির প্রধান করেছেন ইলন মাস্ককে। ট্রাম্প সরকারের বাজেটের $1 লাখ কোটি সাশ্রয় অঙ্গীকারবদ্ধ এ বিভাগের উদ্যোগেই চাকরিচ্যুতির এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানায় মার্কিন গণমাধ্যম। দুবাইতে একদিনের বিশ্রাম শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করেছে জাতীয় ক্রিকেট দল। আইসিসি ক্রিকেট একাডেমিতে দুপুর 1:30টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ। ফিল সিমন্সের অধীনে 3 ঘন্টার লম্বা অনুশীলন সেশন সম্পন্ন করে টাইগাররা। এ সময় ফিল্ডিংয়ের পাশাপাশি নেটে ঘাম ছড়ায় শান্তর দল। আগামী 20 ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। এরপর রাওয়ালপিন্ডিতে 24 ও 27 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার পরের 2 ম্যাচ। এশিয়ান গেমস সহ আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্ট থেকে আবারও পদক পুনরুদ্ধারের চেষ্টায় কাবাডি ফেডারেশন, কিন্তু ভেন্যু জটিলতায় সে উদ্দেশ্যের সফলতা নিয়ে আছে শঙ্কা। ভেন্যু জটিলতায় ঘরের মাঠে আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট আয়োজনেও জটিলতায় পড়ছে ফেডারেশন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। তারুণ্যের উৎসবে আয়োজিত অনূর্ধ্ব-18 যুব কাবাডিতে এবার রেকর্ড সংখ্যক নারী ও পুরুষ খেলোয়াড়ের অংশগ্রহণের একটি ক্ষুদ্র অংশ এটি। সারা দেশের তৃণমূল থেকে প্রায় 450 খেলোয়াড় নিয়ে ঢাকায় শুরু মূল পর্ব, যার উদ্বোধন হয়ে গেল পল্টন ময়দানে। নারী ও পুরুষ বিভাগে যুব কাবাডির এই আসর থেকেই হবে এশিয়ান ইয়ুথ কাবাডির মূল দল। সেই সাথে জাতীয় দল নিয়েও চলছে কার্যক্রম। টেস্ট সিরিজ খেলতে ঢাকা আসছে নেপাল, একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি কাবাডি নিয়েও আছে পরিকল্পনা। কিন্তু সেসব পরিকল্পনায় বড় বাধার নাম ভেন্যু জটিলতা। এসব বাস্তবতায় এশিয়ান গেমসের মতো বড় আসর থেকে পদক পুনরুদ্ধার করার আকাশচুম্বী স্বপ্ন দেখছে ফেডারেশন। নেপাল আসতেছে, শ্রীলঙ্কা আসবে, ইরাক আসবে, ইন্ডিয়া আসবে, পাকিস্তান আসবে খুব শীঘ্রই। এরকমভাবে আমরা করছি। তো আমাদের এই চেষ্টাগুলো থাকবে, কিন্তু আমাদের যে টিম আছে, আমাদের মেইন কাজ হচ্ছে মেডেল ফিরে আনা। এশিয়ান গেমস, এসএ গেমস, ওয়ার্ল্ড কাপ সব জায়গাতে কিন্তু আমরা হারিয়েছি এবং সেই জায়গাগুলোতে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। সমস্যা সমাধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আশ্বাস, স্থায়ী ব্যবস্থা না করা গেলেও আপাতত অস্থায়ী ভেন্যুর ব্যবস্থা করে দেবে মন্ত্রণালয়। ভেন্যু সংকটের যে বিষয়টা রয়েছে, যেটা আমাদের কাবাডি ফেডারেশন জেনারেল সেক্রেটারি বলেছেন, আমরা তাদের সঙ্গে বসে আমরা অচিরেই একটা সমাধান করে দিব, যে একটা জায়গায় তাদেরকে ফিক্স আপ করে দিব। কাবাডি ফেডারেশনের আকাশচুম্বী সব পরিকল্পনা বাস্তবায়ন অস্থায়ী ব্যবস্থায় কতটুকু সম্ভব, তাই এখন প্রশ্ন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাতে 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।